মানে অরবিন্দ নায়েক এবং তার জীবন সঙ্গিনী, তার নামটা আমি নিচ্ছি না, জীবন সঙ্গিনী, তাদের দুজনের রেটিনা দিয়ে তাদের ফোন খোলা হয়, আনলক করা হয় এবং তাদের দুজনের ফিঙ্গার দিয়ে এই লক আনলক করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই পোস্ট যখন ডিলিট করা হয়, তার মানে বুঝে নিতে হবে এটা তার গার্লফ্রেন্ড করেছিল, এই পোস্টটা ডিলিট করেছিল। কারণ এই পোস্ট ডিলিট না করলে অন্য কেউ তো করার নেই, কারণ অরবিন্দ তো সেই সময় অলরেডি মৃত্যুশয্যায় শায়িত। তো সেই ডিলিটটা কে করলো, এটা তদন্ত করে দেখার ব্যাপার আছে। এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিয়েছিল, বাট হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমরা জানি সেটা 12 ঘন্টা বা 24 ঘন্টার পরে একটা অটোমেটিক সেটা রিমুভ হয়ে যায়। কিন্তু ফেসবুক পোস্ট কখনো রিমুভ হয় না যদি না কেউ রিমুভ করে। তো সেখানে লকটা যেটা, সেটা লকটা খুলেছিলেন আমার ধরে নিতে হবে তার হবু জীবনসঙ্গিনী, কারণ তার লক, তার ফিঙ্গার আর তার চোখের রেটিনা ছাড়া এই লক খোলা সম্ভব নয়। তো সেখানে ধরে নিতে হবে ওই মেয়েটিকে দিয়ে হয় করানো হয়েছে, না হলে ওই মেয়েটি ওয়ান অফ দ্য পার্ট অফ দিস কনস্পিরেসি। মেয়েটিকে মাধ্যম করে অরবিন্দকে শেষ করার একটা চক্রান্ত হয়েছে। কারণ ওই যে বললাম, একটা নিউজও কভার করেছিল, যার ভিত্তিতে আমার মনে হচ্ছে যে এরপর থেকে যখন থ্রেটনিং আসাটা চালু হয়ে যায়, তার ভিত্তিতে আমার মনে হয় এটা একটা লার্জার কনস্পিরেসি। এবং অরবিন্দ যেটা বারবার বলতো অন্য রিপোর্টারদেরকে, যে আমার কাছে এমন একটা জিনিস আছে না, তোরা কেউ জানিস না। ওর বন্ধু সাংবাদিক যারা আছে তারা এই কথাটা পরবর্তীতে বলেছে। তো সেই ভিত্তিতে আমার মনে হচ্ছে কিছু জিনিস অরবিন্দর কাছে ছিল। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এই ম্যাডাম যিনি ইন্টারভিউ দিয়েছিলেন, সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম, তো ওই ইন্টারভিউয়ের ভিত্তিতে হয়তো কোনো ডকুমেন্ট মেবি ট্রান্সফার তার কাছে গেছে বা তার কাছে হয়তো হয়েছে। কারণ আপনারা যারা আমাদের থেকে প্রতিদিনের আপডেট নেন, তখন কিছু তথ্য যদি থাকে সেই তথ্য আপনাদেরকে আমরা শেয়ার করি, কারণ আপনাদের দেখাতে সুবিধে হবে। হয়তো অরবিন্দর কাছে সেরকম কোনো তথ্য ছিল, যার ভিত্তিতে অরবিন্দ আজকে এই একটা কি বলবো, একটা আকস্মিক ঘটনার শিকার হতে হলো। এবং আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। নায়কের যে মৃত্যুটা, সেই মৃত্যুটা পোস্টমর্টম রিপোর্টে বোঝা গেছে যে তাকে মারা হয়েছিল। কিরকমভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ একটা প্রতিবাদী রিপোর্টার সেই সময় সরকার গঠনের সময়, যখন একটা সরকার টালমাটাল অবস্থা বিগত সরকারের, সেই টালমাটাল অবস্থার একাধিক সমালোচনা সেই সরকারকে নিয়ে, বিগত সরকারের একাধিক সমালোচনা নিয়ে সে রিপোর্টিং করেছে। এবং কিছু এমপি, যিনি বর্তমানে ব্যাপারটা হচ্ছে কলকাতার অবসরপ্রাপ্ত বিচারপতি, বা এবং ধরুন তার একটা ইউটিউব চ্যানেল, একটা সেই প্রতিবেদন, অরবিন্দ নায়েক একজন যিনি হিউম্যান রাইট অ্যাক্টিভিটির, সঙ্গীতা চক্রবর্তী তার নামে তার থেকে একটা ইন্টারভিউ নেয়। এই নিউজটা কভার করেন অরবিন্দ নায়েক, মৃত সাংবাদিক আমাদের অরবিন্দ নায়েক, ওর মতো প্রতিবাদী ছেলে। এবং এই সংবাদটা, এইটা কভার করার পর থেকেই ওর কাছে একাধিক থ্রেট কল, একাধিক রকম ভৎসনা, একাধিক মহল থেকে, একাধিক ডিপার্টমেন্ট বলবো না, একাধিক জায়গা থেকে আসতে শুরু করে, যেটা ও আমাদেরকেও বলেছে, আপনাদেরকেও বলেছে, বা আপনাদের যিনি চ্যানেলের কর্ণধার ম্যাডাম ওনাকেও বলেছে। এবং তার ভিত্তিতে কিছুদিন পর শুনলাম, মানে আনএক্সপেক্টেডভাবে অরবিন্দ আর নেই। তো ঘটনাচক্রে যেদিন এটা ঘটে সেদিন আমি সারাটা দিনই আপনাদের সাথে ছিলাম। এবং যখন পোস্টমর্টেম রিপোর্ট যেটা বেরোয়, যেটা সাগর দত্ত মেডিকেল স্টেট জেনারেল হসপিটাল বা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে, সেই ইন্টারিম যে রিপোর্টটা, সেই রিপোর্টটাও অনেকটাই অসঙ্গতি, কারণ সেখানে কজ অফ ডেথ সেখানে বলা হয়নি, মেনশন করা হয়নি স্পেসিফিকভাবে। এই জায়গাটায় কোথাও একটা, আমি সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, গোটা মেডিকেল ফ্রেটার্নিটিটাকে বাঁচানোর জন্য এবং কোনো একজন বিশেষ ব্যক্তিকে বাঁচানোর জন্য, বা কোনো একজন বিশেষ ব্যক্তি তার সঙ্গে কোনো একজনের সম্পর্ক, সেইটা এক্সপোজ করেছিল বা এক্সপোজ হয়েছিল চ্যানেলে আংশিক ক্ষেত্রে, যেটা কিনা আপনাদের চ্যানেলেই মাধ্যমেই আমি জানতে পেরেছি যে ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তী মহাশয়া, যিনি যে ইন্টারভিউটা দিয়েছিলেন, তারপর থেকেই যে একাধিক রকম থ্রেটনিং আসছিল, সেই থ্রেটনিংয়ের পরিণতি হয়তো এটা। এবং মৃত্যুর পরেও যে তার মৃত্যু রহস্য, কিভাবে মৃত্যুটা হলো, কী কারণে মৃত্যু হলো, সেটা ধোঁয়াশার মধ্যে আজকের তারিখ পর্যন্ত। এবং তার থেকেও বড় কথা, নর্মাল একটা ব্যাপার, যখন অরবিন্দর বডিটা, যেদিন আমি থানাতেও গেছিলাম, আপনাদের শবদেহ যখন অরবিন্দ শায়িত ছিল থানাতে, সেই সময় মানে একটা মাছকে যেমন বরফে ওপেন স্পেসে ফেলে রাখা হয়, ঠিক সেরকমভাবে তাকে শায়িত করা হয়েছিল। এবং সেইটার জন্য সেই বরফের খরচা বাবদ আপনাদের চ্যানেলের কর্ণধার ম্যাডাম যিনি আছেন, তার থেকে টাকা নেওয়া হয়েছিল, যেটা কিনা অনৈতিকভাবে। এবং পরবর্তীকালে পুলিশকে যখন চার্জ করি, পুলিশ তার উত্তর দিতে পারেননি। এই মানে কোনো থানায় কখনো স্পেসিফিকভাবে কোনো বডি প্রিজার্ভ করা যায় না। তো সেখানে থানা দায়িত্ব নিয়ে নিয়েছিল প্রিজার্ভ করার নাম করে, 2000 টাকা নিয়েছিল, প্লাস সেই 2000 টাকা নিয়ে সেখানে বরফের মধ্যে শুয়ে রেখেছিল সারা রাত খোলা হাওয়াতে, যার ফলে বডি পোস্টমর্টেম হওয়ার আগেই এভাবে প্রিজার্ভ করা যদি হয়, সেটা প্রিজার্ভেশনের জন্য প্রপার প্রসিডিওর সেখানে মেনটেন হয়নি।
সেই জায়গাতে একটা ভায়োলেন্স করেছে এবং পুলিশ যেটা আনইথিক্যালি করেছিল সেই সময়কার পুলিশ অফিসার, এবং আমার মনে হয় সেই সময়কার দমদম থানার যে বা গোড়াবাজার থানার আইসি যিনি ছিলেন উনি এটাতে অসহযোগিতা করেছেন এবং কোনো একটা কারণ কোনো একটা দপ্তর থেকে নির্দেশের ভিত্তিতে হয়তো এটা করেছেন, এটা আমার ধারণা। কারণ আমি খুব অদ্ভুতভাবে দেখলাম যখন আপনার এইটা নিয়ে নর্মাল একটা পোস্টমর্টেম হয়েছে, পিএমটা আনন্যাচারাল, ইউডি একটা এফআইআর করতে যাওয়া হইলো, তার অরবিন্দ নায়কের বাবা কার্তিক নায়ক মহাশয় উনি যদি অনেক দিন পরেই এফআইআর করতে গেছিলেন, এফআইআর করতে যাওয়ার সময় প্রথম অবস্থায় তার এফআইআর নেওয়া হয়নি, তারপরে কোর্টে রিড করা হলো, কোর্ট থেকে ম্যাটার ডিসপোজ হলো, তারপরে যখন নতুন অফিসার ইনচার্জ এলেন যিনি উনি ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো যোগাযোগ নেই, ব্যাপারটা হচ্ছে ওনার সাথে কথা বলার পর তারপর উনি এফআইআরটা নিলেন। এফআইআরটা খুব ভালোভাবে হয়েছে এবং এফআইআরের কাজ সম্পন্ন হয়েছে। এফআইআর 103 অফ বিএনএস অ্যাক্টে এফআইআর করা হয়েছে, যেটা সিআরপিসিতে 302 ছিল সেটা 103 অফ বিএনএসে এসছে। তো তার ভিত্তিতে 103 অফ বিএনএসএসে এফআইআরটা করা হয়েছে। এফআইআরটা যেটা হয়েছে সেটা অরবিন্দর যে গার্লফ্রেন্ড বা তার সঙ্গিনী, আমি জানি না সে বিবাহিত না অবিবাহিত, কারণ এতটা কথা হতো না, তার নামে এই কারণে করা হয়েছে। তার কারণ হচ্ছে শেষ সময়ে তার বাড়িতেই খাওয়া হয়েছিল, তার বাড়িতেই ছিল অরবিন্দ, ওনার বাড়িতে ওই মেয়েটির বাড়িতেই ছিল এবং মেয়েটির বাড়ি থেকেই মেয়েটির খাওয়া হয়েছে, মেয়েটি খাইয়ে দিয়েছে লাস্ট খাবার। এবং এই কারণ সন্দেহ হচ্ছে, কারণ তার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তার স্টমাকে পয়জন পাওয়া গেছে, পয়জন জাতীয় কিছু পাওয়া গেছে এবং লাস্ট খাবারটা অরবিন্দ তার বাড়িতে বসেই খেয়েছে ওই মেয়েটির স্টেটমেন্ট অনুযায়ী। তো তার ভিত্তিতে মেয়েটির নামে এফআইআর করা হয়েছে এবং আমি আশা রাখি যে পুলিশের মতো কাজ করবে, তার ভিত্তিতে জুডিশিয়ারি সিস্টেমের ভিত্তিতে কাজ করবে। না, আপনার কি মনে হয় যে এটা পুরোপুরি পরিকল্পিতভাবে মার্ডারটা? অবশ্যই পরিকল্পিত, কারণ পরিকল্পিতভাবে মার্ডার যদি না হতো তাহলে প্রথমে নিতে অনীহা, বডিকে কোনো রকম কোনো রুলস রেগুলেশন তোয়াক্কা না করে থানা নিজের দায়িত্বে বডি নিয়ে নিল, থানা হসপিটাল থেকে থানা নিজের কাস্টাডিতে বডি নিল। নট অনলি ফর দ্যাট, থানা বডি প্রিজার্ভ করার জন্য আপনাদের চ্যানেলের কর্ণধারের থেকে 2000 টাকা অনলাইনে পেমেন্ট নিয়েছে এবং বরফের ওপর একটা আনন্যাচারাল ডেথ যার হয়েছে সেই বডিটাকে আনএথিক্যালি আনলফুলি সারা রাত খোলা হাওয়ার নিচে, খোলা আকাশের নিচে শুয়ে রাখা হয়েছে, যেটা প্রিজার্ভেশনের কোনো রকম রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে মানা হয়নি। যেটা কিনা আপনার পরের দিন যেই বডিটার বা অরবিন্দ নায়কের পোস্টমর্টেম হওয়ার কথা তার আগের দিন রাতে এরকম ঘটনা হয়েছে। মানে প্রাইমারি লেভেলে যদি কোনো রকম বরফে শোয়ানোর ফলে যদি কোনো রকম হ্যামারেজ বা কোনো রকম আপনার কোনো স্ট্রাগলের মার্কস থাকতো, সেটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য ওটা যথেষ্ট বরফের ওপর চাপা দিয়ে খোলা হাওয়ার নিচে শুয়ে রাখা, যার জন্য সেই প্রিজার্ভেশন হয়নি বলে কোনো মার্কস যদি থাকে, কারণ 1.5 ইঞ্চি গর্ত মাথায় পাওয়া গেছে, 1.5 ইঞ্চি ডিপ প্লাস স্টমাকে পেন, তো 1.5 ইঞ্চি ডিপটা ভেতরে পাওয়া গেছে, কিন্তু মানে কোনো রকম কোনো সাইন বা সিম্বল মানে ওপরের পোর্শনে দেখা যায়নি। এই কারণেই বডি প্রিজার্ভেশনটা করা দরকার ছিল। আমার মনে হয় এই তদন্ত যখন কোর্ট পর্যন্ত যাবে, বা সবে তো এফআইআর হয়েছে এবং এই এফআইআরের ভিত্তিতে যখন কোর্টে কেস উঠবে, আমার মনে হয় এখানেই বিগত যে পুলিশ ছিলেন বা বিগত যিনি আইসি ছিলেন তাকেও এই তদন্তের আওতায় আনা দরকার আছে এবং অরবিন্দর অরবিন্দর যিনি জীবনসঙ্গিনী, হবু জীবনসঙ্গিনী, তার কথা অনুযায়ী কোনো ডাক্তারের চিঠি লিখে দিয়েছিল ছোট কাগজে চিরকুট, কে সেই ডাক্তার তার ডিটেলস জেনে তাকেও এই তদন্তের আওতায় আনাটা মনে হয় দরকার। না, এই যে আপনি নিজে একজন অ্যাডভোকেট, আপনি নিজে জানেন যে কী কী বিষয় কী কী ক্ষতি হতে পারে, কী কী পাওয়া যেতে পারে, কী কী পাওয়া নাও যেতে পারে, কিন্তু এই যে বিষয়টা ঘটেছে এর মধ্যে আপনার মনে হয় যে এটা একটা বড় লার্জার কনস্পিরেসি হয়েছে? অবশ্যই লার্জার কনস্পিরেসি, কারণ ঘটনাচক্রে অরবিন্দর ফোনে, এটা আমি অন্য মাধ্যম থেকে শুনেছিলাম, সেটা আপনাদের চ্যানেলের কর্ণধার ম্যাডাম যিনি আছেন ওনাকেও আমি অবগত করেছিলাম, অন্য এক চ্যানেলের রিপোর্টারের মাধ্যমে আমি শুনেছিলাম যে অরবিন্দ ফেসবুকে পোস্ট করেছিলেন কিছু, যে আমাকে থ্রেট করা হয়েছে, থ্রেট করে দমাতে পারেন এরকম সামথিং কিছু পোস্ট করেছিল। মৃত্যুর পরে অরবিন্দর সাডেন ডেথ হওয়ার পরে যে ফোনটা তার গার্লফ্রেন্ডের কাস্টাডিতে চলে যায় এবং সেই ফোনের লক হচ্ছে তাদের দুজনের, মানে অরবিন্দ নায়ক এবং তার জীবনসঙ্গিনী, তার নামটা আমি নিচ্ছি না, জীবনসঙ্গিনী, তাদের দুজনের রেটিনা দিয়ে তাদের ফোন খোলা হয়, আনলক করা হয় এবং তাদের দুজনের ফিঙ্গার দিয়ে এই লক আনলক করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই পোস্ট যখন ডিলিট করা হয়, তার মানে বুঝে নিতে হবে এটা তার গার্লফ্রেন্ড করেছিল, এই পোস্টটা ডিলিট করেছিল, কারণ এই পোস্ট ডিলিট না করলে অন্য কেউ তো করা নেই, কারণ অরবিন্দ তো সেই সময় অলরেডি মৃত্যুসজ্জায় শায়িত, তো সেই ডিলিটটা কে করলো এটা তদন্ত করে দেখার ব্যাপার আছে। এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিয়েছিল, বাট হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমরা জানি সেটা 12 ঘন্টা বা 24 ঘন্টার পরে একটা অটোমেটিক সেটা রিমুভ হয়ে যায়, কিন্তু ফেসবুক পোস্ট কখনো রিমুভ হয় না যদি না কেউ রিমুভ করে। তো সেখানে লকটা সেটা লকটা খুলেছিলেন, আমার ধরে নিতে হবে তার হবু জীবনসঙ্গিনী, কারণ তার লক, তার ফিঙ্গার আর তার চোখের রেটিনা ছাড়া এই লক খোলা সম্ভব নয়।
তো সেখানে ধরে নিতে হবে ওই মেয়েটিকে দিয়ে হয় করানো হয়েছে, না হলে ওই মেয়েটি ওয়ান অফ দ্য পার্ট অফ দিস কনস্পিরেসি। করানো হয়েছে এই কারণে বললাম, কারণ আমার মনে হচ্ছে মেয়েটিকে মাধ্যম করে অরবিন্দকে শেষ করার একটা চক্রান্ত হয়েছে। কারণ ওই যে বললাম একটা নিউজও কভার করেছিল, যার ভিত্তিতে আমার মনে হচ্ছে যে এরপর থেকে যখন থ্রেটনিং আসাটা চালু হয়ে যায়, তার ভিত্তিতে আমার মনে হয় এটা একটা লার্জার কনস্পিরেসি। এবং অরবিন্দ যেটা বারবার বলতো অন্য রিপোর্টারদেরকে যে আমার কাছে এমন একটা জিনিস আছে না, তোরা কেউ জানিস না। ওর বন্ধু সাংবাদিক যারা আছে তারা এই কথাটা পরবর্তীতে বলেছে। তো সেই ভিত্তিতে আমার মনে হচ্ছে কিছু জিনিস অরবিন্দর কাছে ছিল। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই ম্যাডাম যিনি ইন্টারভিউ দিয়েছিলেন, সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম, তো ওই ইন্টারভিউয়ের ভিত্তিতে হয়তো কোনো ডকুমেন্ট মেবি ট্রান্সফার তার কাছে গেছে বা তার কাছে হয়তো হয়েছে। কারণ আপনারা যারা আমাদের থেকে প্রতিদিনের আপডেট নেন, তখন কিছু তথ্য যদি থাকে সেই তথ্য আপনাদেরকে আমরা শেয়ার করি, কারণ আপনাদের দেখাতে সুবিধে হবে। হয়তো অরবিন্দর কাছে সেরকম কোনো তথ্য ছিল যার ভিত্তিতে অরবিন্দ আজকেই একটা মানে একটা কি বলবো একটা আকস্মিক ঘটনার শিকার হতে হলো। এবং তাকে তার মতো একটা এফিশিয়েন্ট ছেলে, প্রতিবাদী যুবক, যেটা আমাদের সমাজে আজকে খুব প্রয়োজন, তাকে হারালো, আমাদের সমাজ তাকে হারালো। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।